তো আজকের ক্লাসে সবাইকে আবারও একবার স্বাগতম। তো আমরা যে অংশটা পড়ছিলাম সেটা হচ্ছে বিজ্ঞানের ধারণা নিয়েছিলাম। প্রথমে বিজ্ঞানের সংজ্ঞা পড়ছি, বিজ্ঞানের সংজ্ঞার পরে বিজ্ঞানের যে বৈশিষ্ট্যগুলো ছিল বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছিলাম গত ক্লাসে। বৈশিষ্ট্যের পরে বিজ্ঞানের যে শ্রেণী বিভাগ বলছিলাম, এটা প্রাকৃতিক বিজ্ঞান আর এটা সামাজিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান বলতে সেই বিজ্ঞানকে বোঝায় যেটা প্রকৃতির বিদ্যমান উপাদানসমূহ নিয়ে যে বিজ্ঞানগুলো আলোচনা করে সেগুলোকে প্রাকৃতিক বিজ্ঞান বলে। যেমন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই টাইপসের যে বিজ্ঞানগুলো আছে সেই বিজ্ঞানগুলোকে বলে প্রাকৃতিক বিজ্ঞান। আর সামাজিক বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞানগুলো যেই বিজ্ঞানগুলো সমাজস্থ সমস্যার সমাধানে কাজ করে, যেমন সমাজবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, উন্নয়ন বিজ্ঞান, এই ধরনের বিজ্ঞানগুলো, অপরাধ বিজ্ঞান, এগুলো হচ্ছে যে তোমার সামাজিক বিজ্ঞান। তো বিজ্ঞানের যে পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতি নিয়ে আমি গত ক্লাসে বলছিলাম। পদ্ধতির বৈশিষ্ট্য ছিল, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম। বৈজ্ঞানিক পদ্ধতির যে ধাপগুলো ছিল প্রায় হচ্ছে 7টা ধাপ, এগুলো আমি তোমাদেরকে বলছিলাম। একটা সমস্যা নির্বাচন, সাহিত্য পর্যালোচনা, তারপরে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ এবং তথ্যের শ্রেণীবিন্যাস, কল্পনা বা পূর্বানুমান, অন্যদিকে সত্যতা বা যথার্থতা যাচাই, আর একটা হচ্ছে ভবিষ্যৎবাণী। তো বৈজ্ঞানিক পদ্ধতির যে পদ্ধতির ধাপগুলো সেগুলো জানার পরে আমাদের আজকে যে জানার বিষয়টা সেটা হচ্ছে কি, যে সমাজবিজ্ঞান আসলে বিজ্ঞান কিনা, সেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে। সমাজবিজ্ঞান আসলে একটা বিজ্ঞান কিনা সেটাই আমরা এখন জানার চেষ্টা করব। এই যে সমাজবিজ্ঞান, এই সমাজবিজ্ঞানকে অনেকে বিজ্ঞান বলতে নারাজ। তাদের কথা হচ্ছে সমাজবিজ্ঞান এটা আসলে বিজ্ঞান নয়, এটাকে কি নয়, এটাকে বিজ্ঞান বলতে অনেকে নারাজ। সমাজবিজ্ঞানের ব্যাখ্যায় বা সমাজবিজ্ঞানের বিষয়ে বলতে গিয়ে অগাস্ট কোন্ট বলতেছে এই সমাজবিজ্ঞানটা হচ্ছে একটা এক্সট্রিম সায়েন্স বা সমাজবিজ্ঞান। অগাস্ট কোন্ট বলতেছে যে সমাজবিজ্ঞান একটা এক্সট্রিম সায়েন্স, অর্থাৎ হচ্ছে এটাকে চরম বিজ্ঞান বলে উল্লেখ করেছে, চরম বিজ্ঞান বলে উল্লেখ করেছে তিনি বলতেছে এটা একটা চরম বিজ্ঞান। তাহলে সমাজবিজ্ঞানকে অগাস্ট কোন্ট কি বলতেছে? বলতেছে এটা একটা চরম বিজ্ঞান। আবার অগাস্ট কোন্ট এটাও বলতেছে এটা হচ্ছে বিজ্ঞান সমূহের রানী, অর্থাৎ প্রিন্সেস অফ সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের রানী। হ্যাঁ, বিজ্ঞানের কি, বিজ্ঞানের রানী বলতেছে। সমাজবিজ্ঞান বলতেছে যে তোমার এটা হচ্ছে যে তোমার কুইন অফ সায়েন্সেস, প্রিন্সেস না, কুইন অফ সায়েন্স। ওকে, তাহলে এইখানে বিষয় বলতে গিয়ে যে কুইন অফ সায়েন্স বলছে এবং বলছে চরম বিজ্ঞান, এই কথাটা আছে। আবার অন্যদিকে জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলতেছে এটা ইতিহাসের মতো বা ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ একটা বিজ্ঞান। তাহলে ম্যাক্স ওয়েবার এটাকে ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ বিজ্ঞান বলে, ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ বিজ্ঞান বলে এটাকে, কথা শোনা যাচ্ছে না? কি কথা শোনা যাচ্ছে না? কি বলো? আমি নিজেই তো শুনলাম, শোনা যাচ্ছে তো? তাহলে যেটা বললাম, এই ম্যাক্স ওয়েবার বলতেছে ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ একটা বিজ্ঞান বলেছে, অর্থাৎ ইতিহাসের মতো কোনো বিষয় বলে এটাকে উল্লেখ করেছে। তাহলে ইতিহাসের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় বলে এটাকে উল্লেখ করেছেন। তাহলে এই যে ম্যাক্স ওয়েবার বলতেছে যে এটা আসলে কোনো বিজ্ঞান নয়, তো ইতিহাসের সমপর্যায়ের, ইতিহাসের সাথে সমপর্যায়ভুক্ত বলে মনে করেছেন, অর্থাৎ ইতিহাসের সমপর্যায়, ইতিহাসের জাস্ট আমরা ইতিহাসের সাথে না লিখে এটা ইতিহাসের সমপর্যায়ের বলে আমরা লিখতে পারি, পর্যায়ের বলে উল্লেখ করেছেন। তাহলে কে ইতিহাসের সমপর্যায় বলে উল্লেখ করেছেন? ম্যাক্স ওয়েবার। এই ম্যাক্স ওয়েবার, এই যে অগাস্ট কোন্ট হচ্ছে সমাজবিজ্ঞানের জনক, অর্থাৎ ফাদার অফ সোশিওলজি। অন্যদিকে ম্যাক্স ওয়েবারকে বলা হয় ফাদার অফ যে তোমার ওই যে আমরা ব্যুরোক্রেসি আছে না, আমলাতন্ত্রের জনক। তিনি হচ্ছে আমলাতন্ত্রের জনক। কে আমলাতন্ত্রের জনক? এই যে আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। তাহলে আমলাতন্ত্রের জনক কে? আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। ঠিক আছে, তাহলে আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েবার। আচ্ছা, এবার আসি আমরা আসলে সমাজবিজ্ঞান একটা বিজ্ঞান কিনা সেটার পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তিগুলো জানার চেষ্টা করি। তো সমাজবিজ্ঞান এটা বিজ্ঞান কিনা এটার পক্ষে যুক্তি আছে, আবার অনেক বিপক্ষেও যুক্তি আছে। পক্ষে যারা যুক্তি দিয়েছেন তাদের কথাগুলো আমরা পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। পক্ষে যারা যুক্তি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে অগাস্ট কোন্ট। তো তাদের কথা অনুযায়ী সমাজবিজ্ঞানের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার হয়। তো যেহেতু বিজ্ঞান মানে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হবে, তো সমাজবিজ্ঞানেও যেহেতু বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হয়, তাহলে অবশ্যই সমাজবিজ্ঞান একটা বিজ্ঞান। কারণ সমাজবিজ্ঞানে কিসের ব্যবহার হয়? বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হয়। এক, যেমন তথ্য সংগ্রহ করা, সেগুলোকে পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ করা, পর্যবেক্ষণ করা, পরীক্ষা করা এবং তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা, এগুলো বিজ্ঞানে যেমন সমাজবিজ্ঞানেও সেরকম পদ্ধতি অবলম্বন করা হয়। দ্যাটস ওয়াই সমাজবিজ্ঞানও একটা বিজ্ঞান। এটা অনেক সমাজবিজ্ঞানী মনে করে যে এটা, হ্যাঁ এটাই সমাজবিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞান, কারণ এখানে সব ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়।
দ্বিতীয়ত যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে যে নির্দিষ্ট লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের জন্য পদ্ধতি। তোমরা দেখো যে সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সমাজের বিষয়গুলোকে, মানে সমাজের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে সমাধান করা, সমাজের পরিবর্তনটাকে বোঝা, এটা সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য। তো সেই হিসেবে সমাজবিজ্ঞানের লক্ষ্য হিসেবে সমাজবিজ্ঞানের নির্দিষ্ট লক্ষ্য আছে এবং সেটা অর্জনের পদ্ধতিও আছে। তাহলে সমাজবিজ্ঞানের নির্দিষ্ট লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের কিও আছে, পদ্ধতিও আছে। তো এই বিষয়টাও আমরা মনে রাখবো যে গবেষণাগুলোর মাধ্যমে আসলে আমরা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে চাই, যে আমরা সমাজের কোনো একটা সমস্যা সমাধানে কাজ করতে চাই বা সমস্যা সমাধানের একটা সলিউশন দিতে চাই, এটার জন্য সমাজবিজ্ঞান কাজ করে থাকে। তো ওই হিসেবে সমাজবিজ্ঞান নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। আর এটা হচ্ছে কারণ ও প্রভাব বিশ্লেষণ। কারণ ও প্রভাব বিশ্লেষণ মানে হচ্ছে কার্যকারণ সম্পর্ক, অর্থাৎ সমাজবিজ্ঞান কারণ এবং প্রভাব দুইটাকেই বিশ্লেষণ করে, যে কেন এমনটা হচ্ছে, হ্যাঁ, এটা দুটাকে বিশ্লেষণ করে থাকে। তাহলে কারণ ও প্রভাব বিশ্লেষণ করে সমাজবিজ্ঞান। তাহলে সমাজবিজ্ঞান কি করে? কারণ ও প্রভাব বিশ্লেষণ করে, যেটা আমরা বিজ্ঞানের ক্ষেত্রে পেয়েছি। বিজ্ঞানের বৈশিষ্ট্যের মধ্যে বললাম কার্যকারণ সম্পর্ক। তার মানে হচ্ছে দেখো, সমাজের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সমাজবিজ্ঞান গবেষণার পরে সেই সমস্যাগুলোকে সমাধানের পাশাপাশি সেটার কারণ এবং ওইটার কারণে যে প্রভাব পড়বে সমাজের মধ্যে সেই প্রভাবটা নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা করছে। এটাই হচ্ছে সমাজের কারণ ও প্রভাব বিশ্লেষণ। আশা করি তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো। তাহলে সমাজবিজ্ঞান কারণ ও প্রভাব নিয়েও আলোচনা করে। আর এটা হচ্ছে সমাজবিজ্ঞান যে পরিসংখ্যান ও তত্ত্ব বিশ্লেষণে কাজ করে। দেখো, সমাজবিজ্ঞানের মধ্যে পরিসংখ্যানের ব্যবহারও আছে। সমাজবিজ্ঞানের মধ্যে কি পরিসংখ্যানের ব্যবহারও আছে। পরিসংখ্যানের ব্যবহারটা কোথায় ব্যবহার হয়? সমাজের কোনো একটা বিষয় নিয়ে যখন গবেষণা করবে সমাজবিজ্ঞান সেক্ষেত্রে পরিসংখ্যানের সহযোগিতা নেয়, যেটাকে আমরা বলি সামাজিক পরিসংখ্যান। তাহলে সমাজবিজ্ঞান পরিসংখ্যানের সহযোগিতা নেয় বলে আমরা সমাজবিজ্ঞানের ক্ষেত্রে সমাজবিজ্ঞানকে একটা বিজ্ঞান বলতে পারি, কারণ একটা বিজ্ঞান আরেকটা বিজ্ঞানের সহযোগিতা নিয়ে থাকে সচরাচর। যদি সমাজবিজ্ঞান বিজ্ঞান না হতো তাহলে আরেকটা বিজ্ঞানের সহযোগিতা নিত না, এবং গবেষণার ক্ষেত্রে এই ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করা যেত না। তাহলে স্বাভাবিকভাবে সমাজবিজ্ঞান পরিসংখ্যান তত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আর এটা হচ্ছে সাধারণীকরণ। সাধারণীকরণ মানে কি? সাধারণীকরণ মানে হচ্ছে জেনারেলাইজেশন, যেটাকে আমরা বলি। জেনারেলাইজেশন মানে হচ্ছে যে তোমার অনেকগুলো দৃষ্টান্তকে একত্রিত করে একটা সার্বিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সাধারণীকরণ করা হয়। ধরো, এখানে একটা ঘটনা ঘটলো, এখানে একটা ঘটনা ঘটলো, এখানে এই সবগুলো ঘটনাকে যোগসূত্র তৈরি করে সার্বিক সিদ্ধান্তে এসে একটা সাধারণীকরণ করা প্রক্রিয়া সমাজবিজ্ঞান অনুসরণ করে। যেমন ধরো, বিভিন্ন সমাজে কিছু অভিন্ন নিদর্শন খুঁজে পান যা তারা সাধারণ নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করেন। যেমন ধরো যে অনেকে আত্মহত্যা করে না, আত্মহত্যার ক্ষেত্রে যে সমাজবিজ্ঞান এটা বলতেছে মানুষ কেন আত্মহত্যা করতেছে। তো বিভিন্ন সমাজে খোঁজ নিয়ে দেখা গেল যে সমাজের মধ্যে নৈরাজ্যের কারণে সমাজের মানুষেরা আত্মহত্যা করতেছে। তাহলে অনেকগুলো সমাজের মধ্যে গবেষণা করার মাধ্যমে দেখা যায় বেশিরভাগ সমাজের মধ্যে দেখা যাচ্ছে নৈরাজ্যের কারণে মানুষ আত্মহত্যা করছে। তাহলে নৈরাজ্যের কারণে আত্মহত্যা করছে বলে সমাজবিজ্ঞান সাধারণীকরণ করবে। সাধারণীকরণ মানে বললাম কি, যে অনেকগুলো সমাজের মধ্যে তুলনা করে সার্বিক একটা সিদ্ধান্তে আসা। ধরো, ক সমাজের মধ্যে মানুষ ধূমপান বা মাদক সেবন করতেছে কিসের কারণে? যে বেকারত্বের কারণে। তাহলে ক সমাজের মধ্যে বেকারত্ব পেলাম। ক সমাজের মধ্যেও দেখা যাচ্ছে বেকারত্ব, সেই একই বেকারত্ব। গ সমাজের মধ্যে দেখা যাচ্ছে আরেকটা বিষয়, ঘ সমাজের মধ্যে একই বিষয়। এইভাবে পর্যায়ক্রমিকভাবে যদি আমরা মানে অনেকগুলো কয়েকটা সমাজ যদি আমরা দেখি, বিশ্লেষণ করি, বিচার করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা সার্বিক একটা সিদ্ধান্তে আসতে পারবো। এটাই হচ্ছে সাধারণীকরণ। অর্থাৎ বেশিরভাগ সমাজের মধ্যে যদি বেকারত্ব হয় তাহলে আমরা কি বলতে পারবো? মাদকে আসক্ত হওয়ার পেছনে কারণ হচ্ছে বেকারত্ব। এটা আমরা জানলাম। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, যে সমাজবিজ্ঞান কেন বিজ্ঞান নয়, এটার পেছনে কি যুক্তি, এটা নিয়ে আসলে কারা কি বলছে সেটাই আমরা জানার চেষ্টা। অনেকে বলতেছে সমাজবিজ্ঞান যে বিজ্ঞান নয় সেটার পিছনে অনেকগুলো বিরোধিতা করে অনেকে যুক্তি দিয়েছে। তাদের যুক্তি হচ্ছে সমাজবিজ্ঞানের মধ্যে অবজেক্টিভিটির যথেষ্ট অভাব রয়েছে। অবজেক্টিভিটি মানে কি? যে বিষয়বস্তু প্রায় ব্যক্তিগত মতামত দ্বারা বা সংস্কৃতি দ্বারা প্রভাবিত। ধরো, আমি এমন একজন সংস্কৃতির মানুষ যে আমি মুসলিম সংস্কৃতির মানুষ, তো যার কারণে আমি সমাজের কোনো একটা ঘটনাকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমি আমার ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে ব্যবহার করব। সমাজবিজ্ঞান এটা নিশ্চয়তা দিতে পারে না যে আমি নিরপেক্ষভাবে করব। তাহলে আমি বায়াসড হতে পারি। বায়াস মানে হচ্ছে আমি পক্ষপাতিত্ব হতে পারি। আমাকে আমার যে সংস্কৃতি রয়েছে, আমার যে ধর্ম রয়েছে, আমার যে আদর্শ রয়েছে, আমার যে নৈতিকতা রয়েছে, সেটার উপর ভিত্তি করে আমি কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নিতেই পারি। সমাজবিজ্ঞান এটা নিশ্চয়তা দিতে পারছে না যে আমি আমার ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ, এগুলোর উপর ভিত্তি করে নয়, বরং আমি সাধারণভাবে সিদ্ধান্ত নিতে পারবো। এটা সমাজবিজ্ঞান আমাকে নিশ্চয়তা দিতে পারছে না, অর্থাৎ কাউকে নিশ্চয়তা দিতে পারতেছে না। এর জন্য বলতেছে এটা অবজেক্টিভিটির অভাব রয়েছে। অর্থাৎ সমাজবিজ্ঞান গবেষণায় বিষয়বস্তু প্রায় ব্যক্তিগত মতামত দ্বারা বা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হতে পারে, যা পরম বৈজ্ঞানিকতার অভাব নির্দেশ করে। অর্থাৎ এটা যে একটা আসলে বিজ্ঞান,
সেটার অভাবটা আমাদেরকে অনুধাবন করায় কখন, যখন আসলে ব্যক্তিগত আদর্শ, মূল্যবোধ, ধর্ম এগুলো যখন এখানে চলে আসে। এরও একটা হচ্ছে মানব আচরণ আসলে জটিল। আমরা যে গবেষণা করতেছি, গবেষণার কথা বলতেছি, আত্মহত্যার বিষয়ে বললাম, মাদকাসক্তির বিষয়ে বললাম, পরকীয়ার কথা আসতে পারে, এবং হচ্ছে ডিভোর্সের কথা আসতে পারে, নারী নির্যাতনের কথা আসতে পারে, শিশু নির্যাতন, অপহরণ বিষয়গুলো আসতে পারে। এগুলো সবই সামাজিক সমস্যা। এখন এগুলো গবেষণা করার ক্ষেত্রে আমরা তথ্য যে সংগ্রহ করব, কার থেকে করব? সমাজের মানুষ থেকে। তাহলে সমাজের মানুষ থেকে করতে গেলে তারা যে আমাকে সঠিক তথ্য দিচ্ছে সেটা আমি কিভাবে নিশ্চিত করব? এটা নিশ্চিত করার কোনো উপায় আসলে নাই, কারণ মানুষের মনের ভিতরে প্রবেশ করে কোনো তথ্য জানার মতো ক্ষমতা আসলে মানুষের নাই। সেই হিসেবে সমাজবিজ্ঞান আসলে মানব আচরণটা খুবই জটিল। এই জটিল আচরণের কারণে সমাজের বিষয়গুলোকে বিশ্লেষণ করা বা ব্যাখ্যা করা এটা আরও বেশি জটিল। তাহলে মানব আচরণের মধ্যে কি রয়েছে? যথেষ্ট জটিলতা রয়েছে, যার কারণে সমাজ গবেষণার ক্ষেত্রে এই জটিলতাগুলো আমরা লক্ষ্য করি, যার কারণে সমাজের মধ্যে তোমার সমাজ বিজ্ঞানটাকে একটা বিজ্ঞান বলতে অনেকে নারাজ। তাদের কথা হচ্ছে তো মানুষের মনের বিষয় যেহেতু জানতে পারতেছে না, তাহলে এটাকে কিভাবে বিজ্ঞান বলা যায়? এখানকার তথ্য তো ভুল হইতে পারে। অবজেক্টিভিটির অভাব বা হচ্ছে মানব আচরণের জটিলতার কারণে অনেকে ভুল তথ্য দিতে পারে, তাহলে এটাকে বিজ্ঞান হবে? এটা নিয়ে অনেকের দ্বিধা রয়েছে বা প্রশ্ন রয়েছে। আর এটা হচ্ছে কি, যে তোমার পরীক্ষা নিরীক্ষার মধ্যে যে সীমাবদ্ধতা, সমাজবিজ্ঞানের মধ্যে অনেক ধরনের পরীক্ষা পদ্ধতি রয়েছে। যে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানের যে পদ্ধতিগুলো রয়েছে, সেই তোমার পরীক্ষা নিরীক্ষার মধ্যে সীমাবদ্ধতা যেটা বললাম, অর্থাৎ গবেষণার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের অনেক ধরনের পদ্ধতি রয়েছে, যার কারণে কোনো পদ্ধতিকে আবার ভ্যালিড বলা যাচ্ছে না। মানে কোনো পদ্ধতিকে একদম স্পেসিফিক বলা যাচ্ছে না যে একদম সরাসরি এই পদ্ধতি অনুসরণ করে। সমাজবিজ্ঞানের মধ্যে অনেক ধরনের পদ্ধতি অনুসরণ করে বিধায় যে কোনো একটা স্পেসিফিক পদ্ধতিকে নিয়ম ধরে আগানো হয় না বলেই সমাজবিজ্ঞানের মধ্যে পরীক্ষা নিরীক্ষার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। যেমন ধরো আজকে 1000 মানুষের উপর গবেষণা চালিয়ে দেখা গেল তারা সবাই মাদকে আসক্ত, এবং সেই মাদকে আসক্ত হওয়ার পেছনে কারণ হচ্ছে অসৎ সঙ্গ, মানে খারাপ বন্ধু। তাহলে এইটা 10 বছর পরে, 5 বছর পরে ওই একই ফলাফল থাকবে না। এটাই হচ্ছে তোমার পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধতা। আর পদ্ধতিগতও সীমাবদ্ধতা রয়েছে এবং নিয়মের অভাব রয়েছে। সর্বজনীন নিয়ম অর্থাৎ হচ্ছে সবাই গ্রহণ করে, মানে সর্বজনীন কোনো নিয়ম আসলে ওইরকম নাই। মানে সবাই গ্রহণ করবে এরকম কোনো স্পেসিফিক নিয়ম সমাজবিজ্ঞানের নাই। সমাজবিজ্ঞানের মধ্যে অনেকগুলো নিয়ম রয়েছে, কিন্তু সর্বজনীন কোনো নিয়ম আসলে নাই। এই জন্য অনেকে এটাকে কঠোর বিজ্ঞান বলছে, আবার অনেকে এটাকে যে সফট সায়েন্স বলছে। তো এটাকে কেউ সফট সায়েন্স বলছে, আবার কেউ এটাকে যে তোমার হার্ড সায়েন্স বলছে। ওকে, আমরা তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম। সমাজবিজ্ঞানের পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি অনেক আছে। পক্ষে যুক্তিগুলো হচ্ছে এগুলা: বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার। সিরাজুল ইসলাম তানভীর যেটা বলেছে যে বাবু বুঝো দেখো, এখানে পক্ষে যুক্তি হচ্ছে এগুলা। এখানে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার হয়েছে, নির্দিষ্ট লক্ষ্য অর্থাৎ হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা লক্ষ্য, সমাজের সমস্যাগুলোকে জানা, সেটার লক্ষ্যে সমাধান করা। আর কারণ প্রভাব অর্থাৎ কার্যকারণ সম্পর্ক যেহেতু আছে, অর্থাৎ সমাজের মধ্যে নিশ্চয়ই ঘটনাগুলো ঘটার পেছনে কারণ রয়েছে, কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে পারে সমাজবিজ্ঞান, বিশ্লেষণও করতে পারে। এখানে পরিসংখ্যান ব্যবহার হয়, অর্থাৎ বিজ্ঞানের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সেগুলো গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং সাধারণীকরণ করা হয় কোনো একটা তথ্যের মাধ্যমে, অর্থাৎ অনেকগুলো সিদ্ধান্তের মধ্য থেকে একটা সার্বিক সিদ্ধান্ত সাধারণীকরণের মাধ্যমে নেওয়া হয়। এই জন্য সমাজবিজ্ঞান একটা বিজ্ঞান। অন্যদিকে বিজ্ঞান নয় বা বিরোধীদের পিছনে যুক্তি হচ্ছে যে এটার মধ্যে যথেষ্ট অবজেক্টিভিটির অভাব রয়েছে, অর্থাৎ স্পেসিফিক না, অর্থাৎ যুক্তিনিষ্ঠ বা বস্তুনিষ্ঠ না। এই জন্য এটাকে অনেকে বিজ্ঞান বলতে নারাজ। অনেক সময় বস্তুনিষ্ঠতা চ্যালেঞ্জ করা যায়। আর একটা হচ্ছে মানব আচরণ জটিল, কারণ হচ্ছে মানুষেরা সবসময় সঠিক তথ্য নাও দিতে পারে। পরীক্ষা নিরীক্ষার মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে, অর্থাৎ যে পরীক্ষা নিরীক্ষাগুলো চালানো হয় সেই পরীক্ষা নিরীক্ষা সবসময় বাস্তবসম্মত এবং নৈতিক নয়। এই জন্য এটাকে বিজ্ঞান বলতে নারাজ। আর একটা হচ্ছে নির্ধারিত কোনো নিয়ম নাই যে এই নিয়ম মেনেই হচ্ছে সমাজবিজ্ঞান গবেষণা করবে, এই ধরনের কোনো স্পেসিফিক নিয়ম নাই। তো সমাজবিজ্ঞানের যে বিজ্ঞান নাকি বিজ্ঞান নয়, এই যে বিতর্ক, এটা আমাদের শেষ হলো। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের ব্যবহৃত যে গবেষণা পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাথড, ইংরেজিতে বলে মেথড। এই মেথড শব্দটি ম্যাটা এবং হুদুস থেকেই উদ্ভূত হয়েছে, যার শব্দার্থ যথাক্রমে অ্যালং বা সম্পর্কিত বা ওয়ে বা পথ। এখানে এক কথায় বলতে গেলে মেথড শব্দটা দুইটা শব্দ থেকে আসছে, এটা হচ্ছে ম্যাটা আর এটা হচ্ছে হুদুস, এবং যার শব্দার্থ যথাক্রমে ম্যাটার অর্থ হচ্ছে অ্যালং বা সম্পর্কিত, আর হুদুস অর্থ হচ্ছে ওয়ে বা পথ। তাহলে আমরা ম্যাটা এবং হুদুস, অ্যালং বা সম্পর্কিত, আর হুদুস অর্থ ওয়ে বা পথ। তাহলে ম্যাটা হুদুস, এই যে দেখো মেথড যে শব্দটা, এই শব্দটা আসছে দুটি শব্দ থেকে, এটা হচ্ছে ম্যাটা এবং আরেকটা হচ্ছে হুদুস। এই যে দুটো শব্দ হুদুস, এই যে দুটো শব্দ এখানে কিন্তু আছে, এই যে হুদুস, এবং এই দুটো শব্দের
এই ভাষা চলে আসছে। এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ ম্যাটা তো ওয়ে বা পথ দেখানো, এলং এলং, হ্যাঁ এলং, সরি এলং, এবং হচ্ছে এলং তো সম্পর্কিত। আর এটা পরীক্ষা এমসিকিউতে আসে আর কি অনেক সময়। আর এটার অর্থ হচ্ছে তোমার ওয়ে বা পথ, ওয়ে বা পথ। অর্থাৎ মেথড তত্ত্ব হচ্ছে যেই পদ্ধতি অবলম্বন করে আমরা আসলে গবেষণার পথ আবিষ্কার করি, সেটাই হচ্ছে মেথড। তো মেথড বা হচ্ছে পদ্ধতি, পদ্ধতি কাকে বলে বা বৈজ্ঞানিক পদ্ধতি বা গবেষণা পদ্ধতি কাকে বলে সে বিষয়ে খুতারির একটা সংজ্ঞা আছে, যে ভারতীয় শিক্ষাবিদ যে তোমার C.R. কোথারি যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে গবেষণা, সরি কোথারি যে সংজ্ঞাটা দিয়েছে সেটা হচ্ছে এটা। গবেষণা পদ্ধতি বলতে এমন পদ্ধতিকে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে থাকে। তাহলে আমরা কি জানলাম, যে গবেষণা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে, গবেষণা পদ্ধতি হচ্ছে এমন এক পদ্ধতি যার মাধ্যমে, মানে এমন একটা পদ্ধতিকে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে থাকে। এই জিনিসটা তোমরা মনে রাখবা। আর কোথারির এই যে সংজ্ঞাটা, গবেষণা পদ্ধতি বলতে এমন বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে। আবার বলছি, গবেষণা পদ্ধতি বলতে এমন বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য কি করে, সম্পাদন করে থাকে। তাহলে আমরা ওভারঅল এই টোটাল সিনারিও বা টোটাল বিষয়টা আমরা জানলাম। তাহলে গবেষণা পদ্ধতি বলতে কি বোঝায়, এমন বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য কি করে, সম্পাদন করে থাকে। তাহলে টোটাল এই যে কোথারির যে সংজ্ঞাটা, এটা আমরা জানলাম। এই সংজ্ঞাটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা গবেষণা পদ্ধতি কাকে বলে সেটার উত্তর করতে পারবো, এবং এটা এমসিকিউতে বা জ্ঞানমূলক প্রশ্নে আসে। তাহলে কোথারির এই কথাটা আমরা মনে রাখবো কি জন্য, ওই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আবার একটু পড়ি, গবেষণা পদ্ধতি কাকে বলে সেটার উত্তর হবে কি, গবেষণা পদ্ধতি এমন এক পদ্ধতি, মানে বলতে বোঝায় এমন এক বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে। আবার গবেষণা পদ্ধতি বলতে এমন এক বিষয়কে বোঝায় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে থাকে। তাহলে আমরা এখন আজকে আমরা পদ্ধতিতে চলে যাই। একটা পদ্ধতি আমরা পড়বো, যে পদ্ধতিটার নাম হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। ইংরেজিতে যেটাকে বলে অবজারভেশন মেথড। ইংরেজিতে বলে কি, অবজারভেশন মেথড। এখানে তোমাদেরকে আমি বলি পর্যবেক্ষণ পদ্ধতি বলছে, পর্যবেক্ষণ পদ্ধতি। দেখো, সমাজ গবেষণায় বা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করা যায়, তার মধ্যে একটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। এই পর্যবেক্ষণ পদ্ধতি মানে হচ্ছে যেই গবেষণা পদ্ধতিতে একজন গবেষক সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করা এবং গবেষণা পরিচালনা করে, সেটাকে বলে পর্যবেক্ষণ পদ্ধতি। এই পর্যবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রে আমাদের দুই ধরনের পর্যবেক্ষণ আমরা দেখি। একটা হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে, তাহলে একটা হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ। তাহলে আমরা পর্যবেক্ষণ কয় ধরনের জানলাম, একটা হচ্ছে অংশগ্রহণমূলক, আর একটা হচ্ছে কি অংশগ্রহণবিহীন। এটাকে বলে পার্টিসিপেটরি অবজারভেশন, আর এটাকে বলে নন পার্টিসিপেটরি অবজারভেশন। তাহলে পর্যবেক্ষণ কয় ধরনের হয়, দুই ধরনের হয়। ওকে, পর্যবেক্ষণ কয় ধরনের হয়, দুই ধরনের হয়। একটা হচ্ছে পর্যবেক্ষণ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ। তাহলে এটা হচ্ছে পার্টিসিপেটরি অবজারভেশন, আর এটা হচ্ছে নন পার্টিসিপেটরি অবজারভেশন। এখন কথা হচ্ছে পর্যবেক্ষণের মধ্যে আসলে কি করা হয়। যেমন ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই। পর্যবেক্ষণ পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে একজন গবেষক সরাসরি যেই বিষয়ে গবেষণা করতে চায় তাদের সাথে পরিবেশের সাথে মিশে গিয়ে গবেষণা কাজ পরিচালনা করে। এবং এই ক্ষেত্রে আমরা কিছু ভালো দিক পাই, কিছু খারাপ দিক পাই। যখন গবেষক সরাসরি মাঠে, অর্থাৎ ধরো এই এলাকা নিয়ে গবেষণা করবে, গবেষক এই এলাকার মাদক নিয়ে গবেষণা করবে, তাহলে যদি গবেষক এই এলাকায় অবস্থান করে গবেষণা পরিচালনা করে, সেটা বলে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। যদি গবেষক এই এলাকায় না থেকে এই এলাকা সম্পর্কে গবেষণা করে, তাহলে সেটাকে বলে নন পার্টিসিপেটরি অবজারভেশন, অর্থাৎ পর্যবেক্ষণ করবে বাট থাকবে না, অবস্থান করবে না। যদি গবেষক থেকে যায় এই এলাকায়, সেটাকে বলে পার্টিসিপেটরি। আর যদি অবস্থান না করে বরং এটা পর্যবেক্ষণের মাধ্যমে গবেষণা করে, তাহলে সেটাকে বলে নন পার্টিসিপেটরি অবজারভেশন। তাহলে অবজারভেশন কয় ধরনের, দুই ধরনের, একটা পার্টিসিপেটরি আর একটা হচ্ছে নন পার্টিসিপেটরি অবজারভেশন। এই অবজারভেশন দুইটার ক্ষেত্রে কিছু, মানে দুইটাই হচ্ছে পর্যবেক্ষণমূলক, দুইটাই হচ্ছে মূলত পার্টিসিপেটরি অবজারভেশন বা অবজারভেশন মেথড।
এই অবজারভেটর মেথডের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে এই যে দুই ধরনের মেথড, এগুলো কিন্তু একই। হ্যাঁ, এটারই ভালো দিক খারাপ দিক আছে, আমরা ভালো দিকটা জানি, খারাপ দিকটাও জানার চেষ্টা করি। আমি তোমাদেরকে যে বললাম যে অংশগ্রহণমূলক আর অংশগ্রহণবিহীন পর্যবেক্ষণ পদ্ধতির ভালো দিক। পর্যবেক্ষণ পদ্ধতির প্রথম ভালো দিক হচ্ছে একজন গবেষক যখন হচ্ছে মাঠে গিয়ে পর্যবেক্ষণ করার মাধ্যমে গবেষণা কাজ পরিচালনা করে, তখন তার ভিতরে একটা বাস্তব অভিজ্ঞতা তৈরি হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে মানে বাস্তব অভিজ্ঞতা কেমন, যেমন ধরো ধরো রোহিঙ্গাদেরকে নিয়ে একজন গবেষক গবেষণা করবে, অথবা চাকমাদেরকে নিয়ে গবেষণা করবে, অথবা মারমাদেরকে নিয়ে গবেষণা করবে একজন গবেষক। তো গবেষক যখন হচ্ছে মাঠে গিয়ে গবেষণা করবে, কোনো একটা জায়গায় থেকে যখন গবেষণা করবে, তখন পর্যবেক্ষকের বা হচ্ছে গবেষকের একটা বাস্তব অভিজ্ঞতা তৈরি হবে। তো এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, একজন গবেষকের বাস্তব অভিজ্ঞতা কি হবে, তৈরি হবে। 2 নম্বর হচ্ছে গভীর ও বিশদ তত্ত্ব, অর্থাৎ একজন গবেষক যখন যে গবেষণা মানে যে এলাকা নিয়ে গবেষণা করবে, সেই এলাকা নিয়ে যখন হচ্ছে সেখানে যখন অবস্থান করবে, তার ভিতরে হচ্ছে গভীর এক ধরনের মানে জ্ঞান তৈরি হবে, এবং তার ভিতরে তিনি অনেকগুলো তত্ত্ব সেখান থেকে তুলে আনতে পারবে বা জানতে পারবে। আর এটা হচ্ছে স্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করতে পারবে। দেখো যে আমরা আসলে প্রত্যেকে একজন অভিনেতা। অভিনেতা কেন? কারণ হচ্ছে আমরা ফ্রন্ট স্টেজ আমাদের এবং প্রত্যেকের জীবনে আমাদের দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে ফ্রন্ট স্টেজ আর একটা হচ্ছে ব্যাক স্টেজ। ধরো আমি তোমার সামনে এখানে একটা সুন্দর একটা পাঞ্জাবি পরে, হ্যাঁ, একটা প্যান্ট পরে দাঁড়ায় আছি, এটা হচ্ছে ফ্রন্ট স্টেজ। বাট ব্যাক স্টেজে কি, আমি বাসার মধ্যে একটা লুঙ্গি পরে, হ্যাঁ, বই পড়তে পড়তে হেলান দিয়ে পা দুটা উপরের দিকে দিয়ে বসে থাকি মাঝে মধ্যে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার আমার ব্যাক স্টেজ। তো গবেষক যখন গবেষণা করতে যাবে, তখন কি হবে, স্বাভাবিক আচরণ করবে না। যারা দেখবে, যখন দেখবে যে এই গবেষক আসছে, হ্যাঁ হ্যাঁ একজন গবেষক আসছে, তাহলে সে কি আচরণ ঠিকভাবে করবে? ধরো একজন মাদকাসক্ত, সে তাকে নিয়ে গবেষণা করার জন্য গবেষক গেল, তো সে যখন জানতে পারলো যে আমাকে নিয়ে গবেষণা করার জন্য গবেষক আসছে, তখন সে তো স্বাভাবিক আচরণ করবে না, অর্থাৎ সে তখন কি ভালো সাজার চেষ্টা করবে। তো তখন কিন্তু আসল তত্ত্বটা তুলে আনা যাবে না। এই ক্ষেত্রে এই গবেষণা পদ্ধতির ক্ষেত্রে এটা লিমিটেশন তৈরি হতে পারে। আর এটা হচ্ছে কি পরিবর্তন পর্যবেক্ষণ। পরিবর্তন পর্যবেক্ষণটা কিরকম, যে দীর্ঘমেয়াদে কি হচ্ছে সেটা দেখা যায় না। সমাজ গবেষণার ক্ষেত্রে দীর্ঘমেয়াদে কি হচ্ছে এটা দেখা যায় না, পরিবর্তনটা বোঝা যায় না। এই ক্ষেত্রে এটা একটা সীমাবদ্ধতা আছে, পরিবর্তনটা পর্যবেক্ষণ করা যায় না, দেখা যায় না। এই জন্য হচ্ছে এই ধরনের গবেষণার ক্ষেত্রে পরিবর্তনটা বোঝা যায়, অন্যান্য ক্ষেত্রে বোঝা না গেলেও এখানে বোঝা যায়। অর্থাৎ পরিবর্তনটা পর্যবেক্ষণ করা যায়, দেখা যায় যে কেমন হচ্ছে আসলে। যেমন ধরো একজন গবেষক এই যে পার্টিসিপেটরি অবজারভেশনের ক্ষেত্রে, অর্থাৎ একজন গবেষক, ধরো আমি রোহিঙ্গা ক্যাম্পের কথা বললাম, একজন গবেষক যখন গবেষণা করবে, তখন তাকে ওই এলাকায় থাকতে হবে। সেই এই এলাকায় থাকতে থাকতে পরিবর্তনটা দেখবে, 1 মাস থাকবে, 2 মাস থাকবে, 3 মাস থাকবে। হ্যাঁ, তো 1 মাস 2 মাস 3 মাস এভাবে থাকতে থাকতে গবেষক এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে, পরিবর্তন সম্পর্কে বুঝতে পারবে যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, এই পরিবর্তনটা সে অন্তত বুঝতে পারবে। এই পরিবর্তনটা বোঝার জন্য একজন গবেষককে পর্যবেক্ষণমূলক পদ্ধতি অবলম্বন করা উচিত। এবং এর পাশাপাশি এটার কিছু লিমিটেশনস আছে বা সীমাবদ্ধতাও আছে। এখানে এটাতে আসলে ব্যক্তিগত পক্ষপাত থাকতে পারে। যেমন ধরো তুমি যদি ব্যক্তিগতভাবে রোহিঙ্গাদেরকে পছন্দ না করো, তাহলে তাদেরকে নিয়ে যদি গবেষণা করতে যাও, তাহলে ওই যে বলে না, যারা দেইতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ তারা যত ভালো কাজই করুক না কেন, তোমার কাছে এই কাজটা ভালো মনে হবে না বা খারাপ লাগবে, ঠিক আছে? তো যারা দেইতে নারী তার চলন বাঁকা হয়ে যাবে, এই জন্য ব্যক্তিগত পক্ষপাত থাকতে পারে। যেমন ধরো চাকমাদেরকে নিয়ে গবেষণা করতে গেলে তোমার মনে হচ্ছে যে তারা তো পার্বত্য চট্টগ্রামে আছে, তো তারা তো বাঙালি না। তখন তোমার দৃষ্টিভঙ্গি যদি ওরকম হয় যে বাঙালি না, তাহলে এদের ভালো দিকগুলো লিখবো না, খারাপ দিকটাই লিখে দেই। তো তারা মদ খায়, এটা লিখলা, তারা শুকরের মাংস খায়, নাপ্পি খায়, এটাই লিখে দিলা, বাকিগুলো তুমি লিখলা না, ভালো দিকটা লিখলা না, সহজ সরল জীবনযাপনটা লিখলা না। এটা হচ্ছে পক্ষপাতিত্বমূলক হইতে পারে, অর্থাৎ একজন গবেষক পক্ষপাতিত্ব করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যদিও এটা করা ঠিক না, তারপরে অনেকে করে ফেলতে পারে অনেক সময়। আর এটা হচ্ছে খরচ ও সময়ের অপচয় হয়। যেমন ধরো একজন গবেষককে 2 বছর 3 বছর বা 1 বছর ওইখানে থেকেই তাকে গবেষণা করতে হবে। হ্যাঁ, তখন তার যে খরচ, সেই খরচ চালাবে কে? খরচ দরকার আছে এবং হচ্ছে সময়ের দরকার আছে। এক্ষেত্রে সময় এবং খরচ তুলনামূলকভাবে বেশি এবং সময় সাপেক্ষ। আর এটা হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় না। যেমন ধরো যাদেরকে নিয়ে গবেষণা করতে আসছো, তারা তথ্য না দিলে তুমি কিছু করতে পারবে না। এই জন্য নিয়ন্ত্রণের অভাব রয়েছে, অর্থাৎ গবেষণার ক্ষেত্রে নিয়ন্ত্রণের অভাব রয়েছে। অর্থাৎ এই ধরনের গবেষণায় মানে গবেষক নিয়ন্ত্রণ করতে পারে না, বিদায় এখান থেকে তথ্য তুলে আনা বা তথ্যগুলো বিচার বিশ্লেষণ করে নিয়ে আসা, এটা আসলে সহজ নয়, এটা কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর এটা হচ্ছে সীমিত তথ্য সংগ্রহ করা যায়, কারণ হচ্ছে যেই এলাকায় থাকে সেই এলাকার তোমার তথ্যগুলোই শুধু পাওয়া যায়, অন্য তথ্য পাওয়া যায় না, সীমিত পরিমাণ তথ্য। ধরো চাকমা এলাকায় যদি গেছো, তুমি যদি চাকমাদের বিষয়ে গবেষণা করতে চাও, তাহলে চাকমা এলাকায় তুমি গেছো তাদের জীবনযাপন সম্পর্কে জানতে, তো
এখন তুমি চাকমা পুরো এলাকা তো আর ঘুরে 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 প্রত্যেকের কাছ থেকে তথ্য নিতে পারবে না, তাই না? সেক্ষেত্রে তুমি শুধু সীমিত একটা এলাকার তথ্য নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। এই ক্ষেত্রে এই ধরনের সীমাবদ্ধতা দেখা দিতে পারে। তাহলে আমরা আজকে একটা পদ্ধতি সম্পর্কে জানলাম শুধু। আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে তোমার গবেষকের উপস্থিতি দ্বারা প্রভাবিত হওয়া। সেটা হচ্ছে কি, যে যখন তুমি যাবে তখন সেই চকবাজার মসজিদের ইমাম হয়ে যাবে এবং তোমাকে তথ্য দিতে চাইবে না, অথবা হচ্ছে সে তোমাকে মিথ্যা তথ্য দিবে। তুমি তার মনের মধ্যে ঢুকতেও পারবে না, তুমি তাকে কিছু বলতেও পারবে না, তুমি সইতেও পারবে না। তখন সেই পরিস্থিতি এমন একটা পরিস্থিতি হবে যেই পরিস্থিতিতে আসলে তুমি কিছু করতেও পারবে না। তাহলে সে সময় গবেষক দ্বারা প্রভাবিত হওয়ার সুযোগ থাকে। অর্থাৎ গবেষক গেলে সে তোমাকে সঠিক তথ্য নাও দিতে পারে, অথবা ভুল তথ্য দিতে পারে, অথবা হচ্ছে কি যে সেই পর্যাপ্ত তথ্য না দিয়ে বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নিতে পারে। এই হচ্ছে আজকের আলোচনা। আমরা আজকে গবেষণা পদ্ধতির একটা পদ্ধতি বললাম, যে পদ্ধতিটার নাম হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। অর্থাৎ গবেষক যখন কোনো একটা স্থানে গিয়ে নিজে পর্যবেক্ষণের মাধ্যমে গবেষণা কাজ পরিচালনা করে, সেটাকে বলে পর্যবেক্ষণ পদ্ধতি। আজকের ক্লাসটি এখানেই থাকলো।